প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু ঈদ মানে নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানো, মন ভরে খাওয়া দাওয়া এবং সেই সাথে প্রিয়জনদের সাথে আড্ডাবাজি। আর সেজন্যই আমি শ্রাবণ ও তৌহিদা চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে এবং সেই সাথে গল্প করতে, প্রিয় সেলিব্রিটিকে সাথে নিয়ে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। H&S গ্লাসওয়্যার প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজে। আমার সাথে রয়েছেন আপনাদের প্রিয় একজন সেলিব্রিটি, যার যাত্রাটা শুরু হয়েছিল মডেলিং দিয়ে, এরপরে সিলভার স্ক্রিন দাপিয়ে বেড়াচ্ছেন দীর্ঘ একটা সময়। আমার সাথে রয়েছেন আব্বাস এবং ক্যাসিনো খ্যাত চিত্রনায়ক নীরব। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো আছো সেটা তো বোঝাই যায়। আজকে দুবাই, তো কালকে আমেরিকা, তারপর পরশু অন্য কোথাও, এরকম চলছে তাই না? না, মানে বেশ কিছু সময়টা দেশের বাইরে কাটিয়েছিলাম গত বছর, বাট এবার এখনো তো দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। বাট লাস্ট ইয়ারটা অনেক অনেক দেশের বাইরে, আমি হিসেব করে দেখেছি যে প্রায় 4.5 মাস আমি দেশের বাইরে ছিলাম। ও মাই গড। অবশ্য কাজের সাথে রিলেটেড সবকিছুই আমি জানি, সবই কাজের সাথে। তবে কাজে যাওয়ার আগে এই যে দেশের বাইরে যাওয়া, আমরা যখনই যাই না কেন সবসময় আমরা চেষ্টা করি ঈদটা কিন্তু নিজের দেশে নিজের পরিবারের সাথে করতে। তো কোরবানির ঈদে নীরব কি গরু নাকি ছাগল? কোরবানির ঈদে আমি নীরবই। আজ মন বড় চঞ্চলা, H&S প্রেসার কুকারের কারণে ময়ূরী নাচে, H&S রাইস কুকারের কারণে। H&S কুকার, আস্থা ও নির্ভরতার প্রতীক। তারপরও গরু নাকি ছাগল কোনটা? জবাই দিয়েছি, মানে গরু এবং ছাগল দুটোই। ওকে। আমার কিন্তু না এটা খুব মজা লাগে কোরবানি ঈদে আমি গরু বা আমি ছাগল বলতে, কারণ আমরা জানি যে এটা আমাদের একেবারে একান্ত ভালোবাসা থেকে, মন থেকে আসে। মানেই তো হচ্ছে যে ত্যাগ, মানে যে একটা নিজের পছন্দের একটা যেই মানে নীতি থেকে শুরু হয়েছিল, সো সেই জায়গাটা আসলে এটা একটা ইমোশনাল ব্যাপার। যেমন আমরা যেহেতু শহর কেন্দ্রিক মানুষ, দেখা যায় আমাদের মধ্যে ওই ইমোশনটা গ্রো করে না। কারণ বা গ্রামের বাইরে যদি আমরা দেখি, তুমি দেখবে যে প্রায় ওরা গরু বা ছাগল যেটাই জবাই করবে, এটা কিন্তু 10 দিন বা 15 দিন বা কেউ 1 মাস আগে কিনে ফেলে, কিনে রাখার পরে এটাকে খাবার দেয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু মানে ইনভলভমেন্টটা একদম পুরো ফ্যামিলির মতো থেকে যায়। একদম ভালোবাসাটা যখন টইটম্বুর, তখনই কিন্তু এটাকে কোরবানি দিতে হয়। বাট যেহেতু ছেলেরা কোরবানির হাট নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড থাকে অলওয়েজ, আমি জানি তুমিও ছিলে, এখন হয়তো সময় পাও না, কিন্তু তারপরও কোরবানির ঈদে গরুর হাটে যাওয়া আর গরুর দাবরানি খায়নি এমন মানুষ তো খুব কম। তোমার ক্ষেত্রে এরকম মজার কোনো ইনসিডেন্ট আছে? না, ইনসিডেন্ট ছোটবেলায় ছিল, যেটা হচ্ছে যে মানে তখন দাবরানি খাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে ভয় পাওয়ার একটা ব্যাপার ছিল। আর মানে যেমন সিরিয়াল মেনটেন করে যে গরুর জায়গাটা করে, আগে তো অনেক সুন্দর প্রি প্ল্যান থাকতো না, যে একদম গরুর হাট মানে সিরিয়াল করা। এখন কোন দিক দিয়ে কখন গরু আসবে না আসবে এটা তো আসলে একদম আনসার্টেন। সো হুট করে আসা এটাও একটা মজা। তো যখন আমরা বিভিন্ন সময় ঘটনা শুনতাম, তখন মনে হতো এরকম ঘটনা আমার চোখের সামনে ঘটে না কেন। সো এটা একটা এক্সাইটমেন্ট থাকতো। বাট এখন তো আসলে খুব প্রিসাইজ করা, এখন সবগুলো গরুর হাটই অনেক প্ল্যানিং করা, অনেক মানে প্রিসাইজ করা, কোথায় গরু থাকবে, কোথায় ছাগল থাকবে, কোন বড় গরুটা এক সাইডে থাকবে, মাঝারি গরুটা এক সাইডে, ছোট গরুগুলো এক সাইডে। সো এখন আর ভয়টাই কোনো কিছু লাগে না, কম কাজ করে। কিন্তু গরু নিয়ে যখন বাসায় আসা হয়, রাস্তায় যে মানুষের উৎসুক জনতার প্রশ্নটা, ভাই জিতছেন কত, মানে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে। এটা আমার ফেস করতে হয় না, কারণ আমি গরু কিনে চলে আসি। আমার মনে আছে তুমি আমাকে বলেছো যে কোরবানির ঈদের গরুর মাংস খেলে তোমার ওয়েট গেইন হবে না। ওয়েট গেইন হবে না, এবং সাথে সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে এটা তো একদম পুরো মানে গড গিফটেড। সেটা হচ্ছে আমি এজন্য এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, জন্য আবার জানতে চাচ্ছি। হ্যাঁ, যারা হচ্ছে মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন রোজা রাখে মানুষ, তুমি কি হয়, যারা একদম পুরো টাইম মেনটেন করে খায় এবং টাইম মেনটেন করে মানে সকালে নাস্তা, তারপরে দুপুরে লাঞ্চ করতেছে, রাতে ডিনার করতেছে, ঠিক তারাও যখন রোজা রাখে দেখবে যে সকাল থেকে যদি 10টা 11টা পর্যন্ত নাস্তা না করে, তখন কিন্তু ওদের গ্যাস ফর্ম করে। কিন্তু রোজা রাখলে কিন্তু এটা হয় না। এটা ট্রু। ঠিক তেমনি কোরবানিতেও সেম, যাদের যত কোলেস্টেরল, যত এইটা সমস্যা ওইটা সমস্যা, কোনো সমস্যা থাকে না গরুর মাংসতে। কারণ হাই প্রেশার হয় যাদের, মানে আমি তো যেহেতু হাই প্রেশারের পেশেন্ট, সো আমি ওইটাকে ফিলই করি না।
আমি আমার মতো করে ধুমসে খেতে থাকি। এটা আসলে একটা স্পিরিচুয়াল বিলিভ প্লাস সেই সাথে আমাদের মন তো অনেক কিছু আমাদেরকে আসলে ডমিনেট করে, তো সেদিক থেকে আমরা বিশ্বাস করি আমাদের কোরবানির ঈদ বা ঈদের সময়কার যে তাৎপর্য, মহিমান্বিত মূল্যবোধ সবকিছুর কারণে কিন্তু সবকিছু অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, কোরবানির ঈদের নিয়ে অনেক কথা বললাম, তোমার শপিং নিয়ে আমি কথা বলবো না, কারণ তুমি এটা আমিও জানি, তোমার দর্শকরাও জানে যে তুমি এত এত গিফট পাও যে নতুন করে আর শপিং করতে হয় না, আর এতবার দেশের বাইরে যাও তখনও নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসো। না, কিন্তু ঈদের সময় তো আসলে এটা একদম পাঞ্জাবি ছাড়া তো আসলে ঈদ হয় না, না কখনো না। সো তাহলে আমাকে উত্তরটা এভাবে দাও, কতগুলো পাঞ্জাবি তোমার এখনো আনর্যাপড অবস্থায় আছে বা র‍্যাপ করা? না, এরকম অনেক আছে। ব্যাপারটা হচ্ছে যে এগুলো হয় না যে একটা সবকিছু টেম্পার থাকে, সো অনেক পুরনো যদি দেখা যায় পেছনে পড়ে থাকলে তখন এটা বের করে হয়তো আমি পড়লাম বা মানে আমার কাজিন ওদেরকে দিয়ে দিলাম, একদম পুরো ভাঁজটাও থাকে ইয়ে করা। সো হয় না কালার, তারপরে মানে সময় বা সব কিছু মিলে আসলে যদি মনে হয় যে না এটা আসলে কখনোই পরবো না আমি, তখন আমি এটা দিয়ে দেই। বা অনেক রকম তো গিফট আসে, তখন ওই গিফটের সময় তো ওনারাও তো আসলে আমার টেস্ট বুঝবে না যে আমি কি টাইপের পছন্দ করব, বা একটা ওয়েদারের ব্যাপার আছে, মানে ফ্যাব্রিকটা অনেক মোটা, সো ওগুলো আসলে মনে হয় যে পরবো না, ঠিক আছে এটা দিয়ে দেই। তো এরকম থাকে। বাট ঈদের সময় তো আসলে খুব কমফোর্টেবল, এবং লাস্ট 8-10 বছর ধরে তো আমাদের ঈদটা হচ্ছে একদম সামারে। সো সামারে হবার কারণে আমরা কিন্তু একটু একদম সুতি বা লিলেন বা একদম সফট কাপড়ের, কটন বা ওরকম আমরা পরি। হয়তো দেখা যাবে আরো 5 বছর পরে যখন উইন্টারে চলে আসবে তখন আবার পাঞ্জাবির ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছুই তো খাচ্ছি, মন ভরছে না। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। আমরা কোরবানির ঈদ নিয়ে কথা বলছি, এবং ঈদের সময় প্রত্যেকটা বাসায় কিন্তু খুব মজার মজার খাবার থাকে, মনে হয় গন্ধেই কিন্তু পেট ভরে যায়, মন ভরে যায়। তো তোমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা গরুর মাংস ছাড়া? মানে গরুর মাংসটার আসলে অল্টারনেটিভ তো কোরবানি ঈদে আমি আর কিছু পাই না। আর যেহেতু মাটন আছে, মাটনটা খাই। এবং আরো মজা লাগে হচ্ছে যে মানে গরুর মাংসরই তো আসলে ডিফারেন্ট করে রান্না হয়, একদম, যেটা হচ্ছে যে এখন আচারি, তারপর যেমন ঝুরা মাংস, তারপর নরমাল কষানো। ঝুরা মাংসের কথা তো বলোই না, আমার এটা 1 মাস ধরে খেতে আরো বেশি মজা লাগে, মানে একদম ঝুরা হয়ে যায়, ফ্রিজে রেখে একটু করে খাই। এটা এই সময় কিন্তু ডায়েট ভুলে যায়, সবকিছু ভুলে যায়, মানে কোরবানির ঈদটা আমি অপেক্ষা করি ঝুরা মাংসটা কখন হবে। হ্যাঁ, এবং হয় না যে এই যে তারপরে আরো যেটা কষানো, তারপর আরো নরমালি যে সবসময় যেটা আমরা খাই ওটাকে নাম জানি না আমি, মানে আমরা যেটা ঝাল ফ্রাই বা এরকম। সো ওই ডিফারেন্ট জিনিসগুলো তো আমরা এক্সপেরিমেন্ট করি তো কোরবানি দেই, তো মানে কোরবানির গরুর মাংস দিয়ে। এবং কোরবানির গরুর মাংসের টেস্টটাও একটু ডিফারেন্ট, কিন্তু একদম মানে এটা একদম ফ্রেশ, কোরবানির জন্যই হয়তোবা টেস্টটা আলাদা হয়। মানে আমরা নরমালি যেটা খাই মানে বিফ ভুনা যেটাকে বলে, তুমি যেটা বলতে চাচ্ছিলে যে ঝাল করে একটু ভুনা করা, সেটা কিন্তু পোলাও দিয়ে বলো বা পরোটা দিয়ে বলো, এটা খেতে দারুণ লাগে। সো খাওয়া দাওয়ার গল্প শেষে এবার জানতে চাবো একটুখানি কাজের প্রসঙ্গ। ইধিকা পলের সাথে তোমাকে আমরা দেখলাম নতুন একটা বিজ্ঞাপন চিত্রে, তুমি হচ্ছে দুবাইয়ে খুব জেমস বন্ড স্টাইলে ঘুরে বেড়াচ্ছ। এই কাজটা খুব সুন্দর একটা কাজ হয়েছে। এর সাথে সাথে জানতে চাই ইধিকা পলের সাথে কবে আমরা তোমাকে বিগ স্ক্রিনে পাচ্ছি? অবশ্যই তো আমার ডিরেক্টর এবং প্রোডিউসার চাইলে আমরা তো কাজ করতেই পারি একসাথে, কারণ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আর ইধিকার জন্মদিন একই দিনে। ওয়াও! সো মানে আমি ওকে উইশ করি, ও আমাকে উইশ করে। সো 2রা জুলাই আমাদের দুজনেরই জন্মদিন। আর নীরবকে আমরা নতুন অনেক কিছুতে দেখি, মানে নতুন লুকে দেখি, নতুন ক্যারেক্টারে দেখি। তার বাইরে হচ্ছে মাঝখানে আমরা দেখলাম যে বহুজাতিক কোম্পানিতেও কাজ করা শুরু করলে একটা নতুন এক্সপেরিয়েন্স, সেখান থেকে আমি জানি যে এখন সেটা আর করছো না, তো সেই ক্যারিয়ার ভাবনায় নতুনত্ব কিছু যুক্ত হলো? না, এটা আসলে মানে ওই জিনিসটা তো ওইভাবে ইনভলভ হওয়ারও কিছু ছিল না। আমার প্ল্যানিংয়ে ছিল যে সপ্তাহে 2 দিন করে যাব এবং জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা করে থাকবো। ওইটা নিয়ে আসলে আমার অত বদারেশনও ছিল না। এবং আমার সাথে যিনি মানে মেইন পার্সন যিনি ছিলেন তার সাথে কথা হয়েছিল 2 দিন, এবং তার মানে হচ্ছে 8 দিন থাকবো। বাট আমি দেখা যাচ্ছে অনেক সময়ই ওখানে আমার সিনেমার মিটিং, আমার ডিরেক্টরের সাথে, প্রোডিউসারের সাথে বা আমার কাজের যে মিটিংগুলো ওখানেই করতাম। সো ওই সময় অনেক সময়টা দিয়েছি, বাট আমার কাছে এখন মনে হয় যে না, আসলে এগুলো আমার জন্য না। ওকে। কারণ আমি আমার এই মানে মুভির কাজের সময় কি হয়, অলওয়েজ আমি ইনভলভ হয়ে কাজ করতে পছন্দ করি, এবং সেটা একদম প্রি প্রোডাকশন, স্ক্রিপ্টিং থেকে শুরু করে একদম ছবি রিলিজ পর্যন্ত যতটুকু সময় থাকা যায়
ততটুকু সময় থাকতে চাই। তাতে যেটা হয় যে মানে অনেক হেল্প হয় হচ্ছে ডিরেক্টরের। দেখা যাচ্ছে সে একটা জায়গায় শ্যুট করতে চাচ্ছে, আমি বললাম ঠিক আছে ভাই এইটা না আমরা অন্য কোনো ওয়েতে প্ল্যান করে আরও সুন্দর জায়গায় করতে পারি কিনা বা প্ল্যানিং করতে পারি কিনা। যেমন আমি এই শিরোনামের কথাটাই বলি যে আমরা দেখি যে আমাদের সিনেমায় প্রথম ডিরেক্টরের সাথে নায়ক ছবি সাইন করলেন, এইটা একটা নিউজ। নায়কের সাথে নায়িকা একটা করছেন, এইটা একটা নিউজ। এরপরে ছবিটা শুরু হলো, এইটা একটা নিউজ। ছবিটা শেষ হলো, এইটা একটা নিউজ। সেন্সর জমা পড়লো, এটা একটা নিউজ। আনকাট সেন্সর পেলো, এইটা একটা নিউজ। এরপরে পোস্টার রিলিজ হলো। এই যে এতগুলো মানে নিউজের পরে আসলে এইটার প্রতি ইন্টারেস্ট কতটুকু থাকে আমি জানি না। উল্টোটাও হতে পারে, কারণ আমরা যখন দেখি দেশের বাইরে বা বলিউডে বলো হলিউডে বলো, মুভির আসলে প্রচারণাটাই কিন্তু ডিফারেন্ট ওয়েতে তারা করে। সেটা না, কিন্তু আমি বলছি ওরা কিন্তু এইসব কোনো কিছু বলে না। ওরা কিন্তু ডিরেক্ট শুরুই করে হচ্ছে পোস্টার দিয়ে, না হচ্ছে ট্রেলার দিয়ে, ট্রিজার দিয়ে। সো আমরা এই শিরোনাম এবং এই গোলাপের এগুলো এইভাবেই করতে চাই। মানে আমরা কিন্তু কখনো বলি নাই যে আমি ছবি সাইন করছি শামসুল হুদার ছবিতে, পরিমণি এই ছবিতে আছে, পরিমণির সাথে আবার শামসুল হুদার একটা ছবি দিয়ে আবার ওইটার একটা নিউজ। ওই জিনিস আমরা করতেই চাই না। এবং আমরা মনে হয় যে শুটিং কখন শেষ করে ফেলবো শিরোনামের মতো কেউ জানবেও না। মানে আমরা তো হুট করে যখন ফার্স্ট পোস্টারটা ছেড়ে বলছি ঈদে আসবো, তার মানে আমাকে কিন্তু জিজ্ঞেস করছে আচ্ছা হিরো এটা কবে শুটিং করলেন কবে। তো এরকম একটা কিউরিওসিটি থাকা উচিত। ওকে, আই গট ইট। মানে আমি বলতে চাচ্ছি আসলে এই যে এত বেশি নিউজ হয়ে যাওয়া, বা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ফাঁস হয়ে যায়, অনেক সময় লুক ফাঁস হয়ে যায়, বা অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে অ্যাক্টিং এর একটা পার্ট হয়তো ভাইরাল হয়ে গেল, যেটা আসেনি স্ক্রিনে কিন্তু অলরেডি কিন্তু দর্শক পেয়ে গেল। এগুলো অবশ্যই আমার কাছে মনে হয়েছে একটা মুভির জন্য খারাপ, আমারও তাই মত। তবে এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেলে তখন যদি মানে এক্সপেকটেশন অনুযায়ী তুমি জিনিসটাকে দিতে না পারো, তখন কিন্তু এটা মানে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। ওকে, তো সেটা আসলে না হোক, তবে মুভি রিলিজ হওয়ার সময় যে প্রচারণা সেটা দারুণ হোক, সেটা আমরা সবাই চাই। এটা আমরাও চাই, বাট বেসিক্যালি আমাদের দেশে যেটা হয় ছবির শুটিং শেষ হতে হতে প্রমোশনের জায়গাটাও একদম মানে কনজাস্টেড হয়ে থাকে না। তো ওই সময়টাই আসলে বেশি একটা সাপোর্ট দরকার, মানে সবার কাছ থেকে, প্রমোশন সবার কাছ থেকে না, প্রোডিউসারের কাছ থেকে, প্রোডিউসার বা না মিডিয়ার কাছ থেকেও। তো ওই মিডিয়া তো অবশ্যই সাপোর্টটা তারা দেয়ই সব সময় প্রথম থেকে শুরু। তার মানে মেইনলি হচ্ছে প্রোডিউসারকে এই সময়টা একটু সাপোর্টটা বেশি দিতে হবে। এইবার হোক শুরু, গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। দুটো মুভির কথা তো শুনলাম, গোলাপ এবং শিরোনাম। আর কি কি মুভি তোমার হাতে রয়েছে এই মুহূর্তে? আর সাইফ চন্দন পরিচালিত একটি ছবি করেছিলাম, সেটার নাম হচ্ছে কয়লা, আমি আর বুবলি। সেই কাজটাও একদম ডান, এবং ওটা রিলিজের প্ল্যানিং আমরা চাইলেই করতে পারি। আমার প্রোডিউসার আমাকে বলছিল যে আপনারা যদি ঈদে রিলিজ করতেন ভালো হতো, বাট আমরা এই শিরোনামের কারণে প্ল্যানিং করিনি। বাট এটাও আসলে টাইম একটা ঠিক সেট করে রিলিজ করে ফেলবো। আর আরেকটা শিরোনাম নিজে তো শিরোনাম হতে পারলো না, বাকিদেরকেও শিরোনাম হতে দিল না। হ্যাঁ, একদমই তাই। তারপরে হচ্ছে যে আমি আর ঋতুপর্ণা একটা ছবি করছিলাম, স্পর্শ, অনন্য মামুন পরিচালিত। সেই ছবিটার কাজও মানে কিছুদিন বাকি আছে। আজ মন বড় চঞ্চলা, এই জানিস প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, এই জানিস রাইস কুকারের কারণে। আস্থা ও নির্ভরতার প্রতীক। আমি তোমার সাথে শেষে চলে এসেছি, তো একটা মজার ধাঁধা তোমাকে জিজ্ঞেস করতে, একটা না কয়েকটা জিজ্ঞেস করবো। আমি জানি যে তুমি সবগুলোরই অ্যান্সার পাবে, খুব সহজ। আমার সাথে জাস্ট মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকবে, বা যখন কেউ সিরিয়াসলি চিন্তা করে তখন কিন্তু উত্তর দিতে পারে না। তো ডোন্ট বি সিরিয়াস, জাস্ট আমি এখানে আছি, যতটুকু সহজ করে তোমাকে উত্তরগুলো দেয়া যায় সেটাই আমি চেষ্টা করবো দর্শকদের জন্য। বলো, 1 আর 1 যোগ করে কখন 3 হয়? যখন ভুল হয়। এক্স্যাক্টলি, দেখো কত সহজ প্রশ্ন আমি তোমাকে করেছি। 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস, আমাদের মাথার উপরই জিনিসটার বাস। বলো তো কি, যেটা ছাড়া আমাদের ঈদ হয় না? মানে যেটা হচ্ছে চাঁদ, কিন্তু সেটা তো মানে 1 মাস পরে তো আবার সেই, হ্যাঁ 1 মাস পরে সে চলে যায় না, আবার কিন্তু আসে। তো বয়সটা তার 1 মাসের বেশি কখনোই হয় না। এমন একটা জিনিস যেটাতে টাকা হয়ে যায় দ্বিগুণ, সেটা কি? মানে জিনিসটা এমন কি গুণ টাকা হয়ে যায় দ্বিগুণ? এরকম তো মানে সবকিছু দ্বিগুণ হয়ে যায়। যেমন টাকা কখনো দ্বিগুণ হয়? প্লিজ আমাকে দাও না, আমরা একটা মাধ্যম বলো, কিছু একটা মানে কোন একটা জায়গায় যেটা হচ্ছে দেখা যেতে পারে, মিরর, আয়না। হ্যাঁ
হ্যাঁ একদম, তোমার আইকিউ তো অনেক ভালো, মাই গড। আমি তো মনে করছি যে তুমি পারবে না। মানুষের হাতের মতো হাত কিন্তু নাই প্রাণ, বলো তো দেখি জিনিসটার কি নাম? না এটা আমি আমার আরেকটা প্রফেশন চিন্তা করো, আমি ডক্টর, আমাকে এখানে সব সময় লাগে। রাইট। আচ্ছা, নিজের এমন একটা জিনিস যা তোমাকে কখনোই ছেড়ে যাবে না, সেটা বলো। কোনোদিন ছেড়ে যাবে না, সবাই ছেড়ে গেলেও সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমি হাঁটতে যাও, চলতে যাও, সব সময় তোমার সাথে থাকবে। রাইট। তুমি আসলে সব পাচ্ছ, তোমার আইকিউ অনেক ভালো, আমি দেখতে পাচ্ছি। আমি জানতাম সেটা যে তুমি পাবে, তাই তোমার জন্য আর কঠিন কঠিন কি ধাঁধা জিজ্ঞেস করা যায় আমি সেটা চিন্তা করছি। ঘাড় আছে মাথা নেই, ভেতরটা পেয়ে গেলেই ফেলে দেই, বলো তো কি জিনিস? না এটা পারছো না। ওকে, পানির বোতল। এবার যেটা প্রশ্ন করব এটা খুব মজার। তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে, উত্তরটা বলো দেখি চেষ্টা করে নিজে। আমাকে শুকিয়ে সে নিজে ভিজে, উত্তরটা বলো দেখি চেষ্টা করে নিজে। তোমাকে কিন্তু শুকায় সে, তারপর নিজে ভিজে যায়। এটা তো বেসিক্যালি আমার মনে হয়, কিন্তু একটা জায়গায় কনফ্লিক্ট লাগছে। আমি যদি না ভিজে থাকি, মানে না ভিজে থাকি, সে আমাকে কিভাবে শুকাবে? সেটা হচ্ছে যদি তোমাকে ভিজতে হবে। ছাতা হয়, ছাতা, হ্যাঁ ছাতা হতে পারে, কিন্তু তোমাকে তো তাকে, হ্যাঁ ছাতা বৃষ্টির সময় হচ্ছে নিজে ভিজে যায়, কিন্তু আমাদেরকে শুকনা রাখে, তাই তো বলতে চাচ্ছি। আমি তো মানে শুকনাই থাকি, আমি যেমন ছিলাম তেমনই। এক্স্যাক্টলি, তো উত্তরটা আরো পারফেক্ট হতে হবে। আরো কিছু একটা আছে, সো প্রতিদিন লাগে, মানে গামছা, টাওয়াল। রাইট। হ্যাঁ, টাওয়াল হচ্ছে পারফেক্ট অ্যান্সার। মানে দেখো, গোসলের সময় আমরা ভিজে যাই, তারপরে সে নিজে ভিজে আমাদেরকে শুকিয়ে দেয়। সো এটাই ছিল অ্যান্সার, এবং তোমার আইকিউ অনেক শার্প, তুমি সব কিছু পেয়েছো। লাস্ট কোয়েশ্চেন, বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর, সেটা কি? ওয়াও, গ্রেট। আমি জানতাম যে তোমার আইকিউ শার্প, কারণ যারা ভালো অ্যাক্টিং করে তাদের আসলে আইকিউটা শার্প দরকার হয়, এটা আমি বিশ্বাস করি। আর আজকে এত সুন্দর করে সবগুলো ধাঁধার অ্যান্সার মোটামুটি পেরেছো, তো এটার জন্য তোমার জন্য একটা গিফট হ্যাম্পার রয়েছে H&S গ্লাসওয়্যারের পক্ষ থেকে। সো গিফট হ্যাম্পারটা এখানে আমি তোমাকে দিতে চাই। এটা অবশ্যই তোমার ঈদের সময় বলো যে কোনো সময় কাজে দেবে, হোপফুলি ইউ উইল লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ H&S গ্লাসওয়্যারকে। আর তোমাকে ঈদ মোবারক, এবং SATVর পর্দায় যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং সবসময় একটা কথা বলি, এবারও সেটার মানে চেঞ্জ হবে না, সেটা হচ্ছে আমরা যতই কষ্ট করে শুটিং করি, বৃষ্টিতে ভিজে শুটিং করি, রোদে পুড়ে শুটিং করি, কোনো কষ্টই না যখন দেখি আপনারা হলে গিয়ে ছবি দেখছেন। সো হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন। সবাইকে ঈদ মোবারক। বাহ, চমৎকার, খুব সুন্দর করেই বললে, তাই যেন হয়। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। প্রিয় দর্শক, আমি ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন এবং ভিন্ন কিছু আপনাদের সামনে হাজির করবার। এবারের চেষ্টা আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। H&S গ্লাসওয়্যার প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। আরও একবার আপনাদেরকে ঈদ মোবারক বলতে চাই এবং ফিরে আসতে চাই আপনাদের সামনে নেক্সট এপিসোডে আপনাদের পছন্দের সেলিব্রিটিকে সাথে নিয়ে। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি। ঈদ মোবারক। আজ মন বড় চঞ্চলা, H&S প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, H&S রাইস কুকারের কারণে। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক।